পেপার দেওয়ার জন্য। তো তাদের সময় বেঁধে দেওয়া হয়েছিল 3 মাসের জন্য, এবং ওই 3 মাসের মধ্যেই ওনারা এই রিপোর্টটা তৈরি করেছেন এবং আজকে তার হ্যান্ড ওভার ছিল। তো এটা ওনারা বলছেন যে এটা একটা ড্রাফট রিপোর্ট, বাট কালকে এটার উপরে ওনারা একটা প্রেস কনফারেন্স করবেন কালকে। আমি এখনও শিওর না, বাট এটা কালকে করার কথা। আপনার সিপিডির সাথে বা ডক্টর দেবপ্রিয়র সাথে এটা চেক করে নেবেন। তো এটার মূল যে ফাইন্ডিংসটা, এটা আমরা আপনাদেরকে অলরেডি একটা প্রেস রিলিজের মাধ্যমে জানিয়েছি। তো এটা ওইখানে অনেকে কথা বলেছেন, ডক্টর দেবপ্রিয় কথা বলেছেন, ডক্টর যে কমিটির যারা মেম্বার যারা ছিলেন সবাই কথা বলেছেন, ডক্টর ইমরান কাদির কথা বলেছেন, ডক্টর কাজী ইকবাল ডক্টর ইকবাল কথা বলেছেন, এনামুল হক কথা বলেছেন, তাসনিম সিদ্দিকী উনি প্রবাসী এইটার উপরে কথা বলেছেন, সানেমের ওনার নামটা আমি ভুলে গেলাম, সেলিম রায়হান কথা বলেছেন, এর সাথে মুস্তাফিজুর রহমানের তো কথা বললামই, ডক্টর জাহিদ হোসেন কথা বলেছেন। আমরা অনেকের স্পিচ আপনাদেরকে দিয়েছি, এটা শেয়ার করেছি। তো যেটার মূল যে চিত্রটা সেটা খুবই ভয়াবহ। মানে আর আপনারা দেখেছেন যে এটার একটা নামও দিয়েছেন ওনারা এই রিপোর্টটার, ডিসেকশন অফ এ ডেভেলপমেন্ট ন্যারেটিভ। যেই উন্নয়নের যে গল্পটা করেছিল সেটাকে ওনারা আসলে পোস্টমর্টেম করেছেন। এই পোস্টমর্টেমের মাধ্যমে যেটা বেরিয়ে আসছে এটা একটা ভয়াবহ চিত্র। আমাদের চোখের সামনে, পুরো বাংলাদেশের মানুষের চোখের সামনে দিয়ে একটা লুটপাট চলেছে, একটা লুটপাটতন্ত্র জারি হয়েছে, এবং আনফর্চুনেটলি আমাদের অনেকে এটার বৈধতাও দিয়েছেন। তো যার ফলে যেটা হয়েছে যে এটার আলটিমেট আউটকামে আপনারা দেখেছেন কত বিলিয়ন ডলার এটা বাইরে সাইফন অফ হয়েছে। এটা ওরা একটা এস্টিমেটও দিয়েছে, আমরা দিয়েছি। তো প্রফেসর ইউনুস এটা যখন এটার উপরে বলতে গিয়ে বললেন যে মানে এটা শুনে আমরা আতঙ্কিত, কি ভয়াবহ একটা, মানে আমাদের রক্ত হিম করার মতো অবস্থা। কেননা এটা মানে বাংলাদেশের ট্যাক্স পেয়ারের মানেই, বাংলাদেশের অনেক মানুষ গরিব মানুষের টাকা এনারা লুটপাট করেছেন। খুব যে বেশি লোক তা না, এটা পলিটিশিয়ান ছিলেন, ব্যুরোক্র্যাট ছিলেন, অলিগার কিছু বিজনেসম্যান ছিলেন, এদের যে যোগ সাজসে এই করাটা করা হয়েছে। এবং অবশ্যই আপনারা জানেন এটার বৈধতা, আমাদের মধ্যে অনেক সাংবাদিকরা এটার বৈধতাও দিয়েছিলেন। তো এটার পরে স্যার বললেন যে এটা এইটা লুটপাটের এমনই চিত্র, এই চিত্রটা আসলে আমাদের টেক্সট বুকে আসা উচিত। টেক্সট বুকের যেটা কলেজে বা ইউনিভার্সিটিতে জানা উচিত যে গত 15টা বছর কিভাবে এই লুটপাটটা চলেছে, এবং এর মধ্যে যেই টাকাগুলো বাইরে চলে গেছে এটা আমাদের গভর্নমেন্টের একটা অন্যতম কমিটমেন্ট। এই টাকা যেভাবে হোক আমরা এটা ফেরত আনার চেষ্টা করব, এবং সেই অনুযায়ী এই 10 তারিখের থেকে 10ই ডিসেম্বরের থেকেই আপনি দেখবেন যে আমরা অনেকগুলো কাজ শুরু হয়ে যাচ্ছে। অনেকের সাথে আমরা ইন্টারন্যাশনাল যারা প্রতিষ্ঠান এগুলো নিয়ে কাজ করে তাদের সাথে আমাদের অনেক ধরনের বৈঠক হচ্ছে, কথা হবে। আমাদের পুরো ফোকাসটা থাকবে এই টাকাটা কীভাবে ফেরানো যায়, এটাকে আগে তো ট্রেস করতে হবে কোথায় টাকাটা আসলে চুরি করে ওরা নিয়ে গেছে, আর সেকেন্ড হচ্ছে যে টাকাটা কীভাবে ফেরত আনা যায়। এটা অবশ্যই কষ্টসাধ্য কাজ, বাট এটা আমাদের একদম টপ প্রায়োরিটিগুলোর একটা, যে এটাকে আনতেই হবে। স্যার বলেছেন যে আমাদের সমাজের অনেক অংশের অনেকেই সময়টা আসলে নিশ্চুপ ছিলেন। তারা যে অনেকে হয়তো বুঝছিলেন যে কি হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যে আমরা অনেক পরে আমরা এসে বুঝেছি। আপনি যে মনে আছে যে পতিত স্বৈরাচার শেখ হাসিনা যখন প্রেস কনফারেন্স করলেন, উনি নিজে এক ধরনের এক রকমের বীরত্বের সুরেই বলছিলেন যে তার পিয়নু 400 কোটি টাকা বানিয়েছে। আর স্যার বলেছেন এই ডকুমেন্টটা একটা হিস্টোরিক ডকুমেন্ট, এটা একটা ল্যান্ডমার্ক ডকুমেন্ট, এবং আমরা আশা করছি যে এই ডকুমেন্টটা আপনাদের সাথে শেয়ার করা হবে, এবং আপনারা এটার প্রত্যেকটা এটা 400 পৃষ্ঠার একটা ডকুমেন্ট, 30টা অধ্যায় আছে। প্রত্যেকটা অধ্যায় বাংলাদেশের ইকোনমির বিভিন্ন সেক্টর ধরে এটার উপরে ইট শেড লাইট অন দিস
সেক্টরস। আজকে এটাই মূল ইভেন্ট ছিল। এরপরে স্যার এনবিআর চেয়ারম্যানের সাথে একটা মিটিং হয়েছে। আপনারা জানেন আমরা ডিজিটালাইজেশনে যাচ্ছি, ইয়েতে যাচ্ছি, ওইটার একটা আছে, এটা এনবিআর আপনাদের তরফ থেকে অনেক কিছু জানাচ্ছে। এই আজকের এটাই ছিল। এনি কোশ্চেন প্লিজ বলবেন। হ্যাঁ, আমি দেখছিলাম যে চ্যাপ্টারগুলো আমার হাতে একটা চ্যাপ্টার আছে। আপনি জানেন যে আমি ব্যাংক নিয়ে কাজ করি, তো আমি এই চ্যাপ্টারটা পড়তে গিয়ে আমি খুবই হতাশ। যে একটা ঐতিহাসিক দলিল হওয়ার কথা ছিল, সেই দলিলে এবং ব্যাংক সেক্টর যেটা সবচেয়ে বেশি চুরি হয়েছে বলে সরকার বলছে, অর্থনীতিবিদরা বলছে, গণমাধ্যমে প্রতিদিন রিপোর্ট হচ্ছে, সেই প্রতিবেদনে সেই বিষয়ক চ্যাপ্টারে বলা হচ্ছে যে বাংলাদেশের ব্যাংকগুলোর ন্যূনতম যে ক্যাপিটাল মূলধন রেশিও, আপনি জানেন যে সিআরআর বলে, এসিআর এআর, এটা রেগুলেটরি হচ্ছে রিকোয়ারমেন্ট হচ্ছে 10%, সেখানে জুন শেষে আছে 10.64%। তার মানে তো হচ্ছে রেগুলেটর যেটা বলছে তার চেয়ে বেশি আছে। তো আমরা যদি, এটা বাংলাদেশ ব্যাংকের পাবলিশ ডেটা, আমরা এটা নিয়ে কাজ করছি এবং এটা নিয়ে অনেক কোশ্চেন আছে। আপনি জানেন যে বাংলাদেশের ব্যাংকগুলোর যে অডিট রিপোর্ট, সেই অডিট প্রতিষ্ঠানগুলো নিয়েও কোশ্চেন আছে। কারণ যে ব্যাংকগুলো নিয়ে কথা হচ্ছে, দেউলিয়া হচ্ছে, সেই ব্যাংকগুলোর কোনোটা অডিট রিপোর্টের খেলাপির আছে 2%। অথচ বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক যে পরিদর্শন, সেখানে উঠে আসছে যে কোনোটা ব্যাংকের খেলাপি ঋণ 80%, যেটা 2% দেখানো হয়েছে। এখন শ্বেতপত্রে যে মূলধনের কথা বলা হয়েছে, সেই মূলধনের তো 2% খেলাপি ঋণ ধরেই মূলধনের হিসাব করা হয়েছে। এটা হিসাব যখন 80% আসবে, সিপির এই গবেষণা পেপারে যখন বলা হচ্ছে যে জুন শেষে এটা ছিল 10%, 10.64%, এবং আগামী দিনে দেখা যাবে যে এটা -12% হবে যদি আমাদের চুরির হিসাবগুলো আসে। তো তাহলে চুরির হিসাবগুলো অ্যাকুমুলেট করে বলা দরকার ছিল এখানে যে আমাদের সত্যিকার অর্থে আমাদের ব্যাংকগুলোর ক্যাপিটালের কি অবস্থা। তো তাহলে আমরা একটু জানতে চাচ্ছি যদি এটার পরে কি আরো কোনো এক্সটেনশন আছে কিনা। না, আমি একটু আগে আপনি যদি ফেসবুক পেজে যান, আমি মাননীয় গভর্নরের একটা, আপনি বসেন, আমি আপনার মূল, হ্যাঁ, আমি ওনার যে বক্তব্যটা সেটা আমি শুনেছি, এবং আমরা মূল কথা হচ্ছে আমি এই রিপোর্টটা পুরোটা পড়ি নাই। আপনি যে স্পেসিফিক্সটা বলতে বলেছেন সেইটা আমি আসলে এই ব্যাপারে আমি মানে খুব বলার মতো এই অবস্থা নাই, কারণ আমি পড়া থাকলে আমি আপনাকে বলতাম। বাট আপনার একটা খেয়াল রাখতে হবে যে এটা 3 মাসের একটা রিপোর্ট। এইটা অবশ্যই 3 মাসে ওরা যেই অফিসিয়াল যে ডেটাগুলো পেয়েছেন সেগুলোর উপরেই ওনারা করেছেন। বাট ওই মিটিংয়ে, আজকের মিটিংটাই সেন্ট্রাল ব্যাংকের গভর্নর আহসান মনসুর বলছিলেন যে অনেকগুলো ইয়ের একটা আপডেটেড হবে। তো সেক্ষেত্রে যেটা হবে যে আমরা এই জায়গাটা, এই সেন্ট্রাল ব্যাংকের যে ডেটাগুলো, এটা ওইটার সাথে ইনকর্পোরেটেড হবে, হয়ে এটা আরও ফাইনালাইজ হবে। তো আপনি ডন্ট ওয়ারি, আপনি দেখেন ওই স্পিচটা, ওনার 5 মিনিটের যে স্পিচটা, উনি নিজেই বলছেন যে খেলাপি ঋণ এখন 15% মতো আছে, সেটা উনি ধরেই নিচ্ছেন যে এটা ইভেনচুয়ালি যে হিট করবে 30% মতো, এটা উইচ ইজ টু হাই। তো এই জিনিসটা মানে এই পুরোটা তো সমস্যাটা তৈরি হয়েছে সেই আমলের থেকে এটা ওইটারই একটা ধারাবাহিকতা, এটা 30%-এ যাবে। তো আপনি ওইটা যেটা বলছেন যে অফিসিয়াল ডেটা সব সময় তো আর অ্যাভেলেবল, মানে যেটা থাকে সেটার উপরে তো ওনারা রিপোর্টগুলো করছেন, নাহলে অথেন্টিসিটির একটা বিষয় আছে, উনি তো আর অ্যাজিউম করতে পারেন না। আপনি এটার ফুল চিত্র পাবেন আমি আশা করি, ডন্ট ওয়ারি। এটার পুরো বাংলাদেশের মানুষের টাকা কিভাবে লুটপাট হয়েছে, বাংলাদেশের মানুষের ইনস্টিটিউশনগুলোরে কিভাবে ফোকলা করে দেওয়া হয়েছে, এটার পুরো চিত্রটা আপনি পাবেন। থ্যাংক ইউ। সদস্য প্রফেসর মুস্তাফিজুর রহমান বলেছেন, প্রস্তাব করেছেন যে যারা লুটপাট করেছে, যারা লুটপাটের সাথে জড়িত ছিল
তাদের বিচার দ্রুত শুরু করার প্রস্তাব করেছেন এবং দেশের মানুষও সেটা চায়। সরকারের ভিতরে এটা নিয়ে আলোচনা হয়েছে কিনা বা আপনারা তার প্রস্তাবটাকে কিভাবে গ্রহণ করবেন? না, অবশ্যই গত 15 বছরে যা হয়েছে তার জাস্টিস এবং অ্যাকাউন্টেবিলিটি স্ট্যাবলিশ করাটা এটা আমাদের একদম টপ প্রায়োরিটি। একে তো অনেকগুলো আপনি দেখেন যে হাজার হাজার লোককে খুন করা হয়েছে, হাজার হাজার লোককে গুম করা হয়েছে, সেটার তো বিচার হবে। কিন্তু যারা পুরো দেশকে আপনি এই একটা ভয়ানক রকমের একটা লণ্ডভণ্ড অবস্থায় রেখে গেছে, এই যে এই ধরনের একটা মহাচুরি ইন্ডাস্ট্রিয়াল স্কেলের যে চুরি হয়েছে, তো সেই চুরির তো অবশ্যই বিচার হবে, কেউ ছাড় পাবে না প্রত্যেকটা জিনিস। কিন্তু একটা কথা হচ্ছে যে আমাদের এটার জন্য মানে আমরা যেটা হচ্ছে যে এভিডেন্সগুলো কালেক্ট করে তারপরে তো আমরা কেসগুলো করব, এবং কিছু কিছু হচ্ছেও। আমরা জানেন যে অ্যান্টি করাপশন কমিশনকে আমরা খুব শীঘ্রই এখানে মনোনয়ন পাবে, এদেরকে সিলেক্ট করা হবে কমিশনের যারা কমিশনারদের, এবং তারা খুব দ্রুত এই কাজগুলো এগিয়ে নিয়ে যাবেন। কারা কারা এই চুরিতে জড়িত ছিলেন, কারা কারা অলরেডি আপনি দেখছেন যে কিছু কাজ হয়েছে, অনেকে কেউ কেউ অ্যারেস্টও হয়েছে। ওকে, থ্যাংক ইউ। না না ওই যে না, পরামর্শের বিষয়গুলো নিয়ে ওনারা কালকে কথা বলবেন। ওনারা যখন প্রেস কনফারেন্স করবেন আপনি অনেকগুলো করতে পারবেন। ওনারা এটা নিয়ে ওনাদের অনেক পরামর্শ, সেটা আপনারা আরও ডিটেলে জানবেন। আর আমি প্রফেসর দেবপ্রিয় ভট্টাচার্যের আমি একটা শেয়ার করেছি ওনার পুরো স্পিচটা 15 মিনিটের, ওইটাও আপনারা দেখে নিতে পারেন। ওইখানে ওনাদের কিছু পরামর্শ আছে। আপনারা এটার পুরোটা রিপোর্টের উপরে ডিসেকশন করে এটার উপর ওনারা প্রেস কনফারেন্স করবেন। আমরা যতটুকু ট্রান্সপারেন্ট হওয়া যায় আমরা অতটুকুই মানে ফুললি ট্রান্সপারেন্ট থাকবো এই বিষয়ে। আপনি স্পেসিফিক বিজে এটা তো পুরো ম্যাক্রোর বিষয়, বেশিরভাগই হচ্ছে ম্যাক্রো, ঠিক না? পুরো এডিপিকে দেখা, ডেভেলপমেন্ট বাজেটকে দেখা, বা যেমন ধরেন 29টা প্রজেক্ট ওনারা পেয়েছেন যাদের ব্যয় ছিল 10,000 কোটি টাকার উপরে, সেটার উপরে স্পেশাল একটা ফোকাস ওনারা দিয়েছেন। হ্যাঁ, যে ওইখানে চুরিটা দেখা যাচ্ছে, ওইখানে চুরিটা অনেক বেশি। তো এটা আর আপনারা তো অলরেডি দেখছেনই যে একটা কি যেন কর্ণফুলী নদীর নিচ দিয়ে টানেল করা হয়েছে, কিন্তু এখন ওইখান দিয়ে কেউ যাচ্ছে না। পুরো জিনিসটাই করা হয়েছে সাইফুজ্জামান চৌধুরী তার যে কনস্টিটিউয়েন্সি সেইখানেতে যাওয়ার জন্য ওইটা করেছেন, এবং ওইখানে উনি 450 কোটি টাকা দিয়ে প্রাসাদ এর মতো করে রেখেছেন, 7 স্টার হোটেলের মতো করে রেখেছেন। কিন্তু যাবেটা কে? ট্যাক্স পেয়ারের টাকায়। এবং এখন দেখা যায় যে এটার মেনটেনেন্স কস্টের থেকে এটার এত বেশি যে ওই টাকার আমরা কিয়দাংশ উঠাতে পারছি না। ওটা তো এই চুরিটা পুরো আমাদের সবার সামনে হয়েছে, আমরা অনেকে প্রেস করে এটা লিখেছি, চিরাঙের অনেক সাংবাদিক এটার একদম বলতে যে একদম ফেনা উঠিয়ে ফেলেছেন এটা। কিন্তু তখন থেকেই কিন্তু আমরা কেউ যদি কোনো ভালো ইকোনমিস্টের সাথে কথা বলতেন, ভালো ইঞ্জিনিয়ারের সাথে বলতেন, তারাই বলতেন যে এটার ইকোনমিক ভ্যালুটা কি। না, 10 তারিখের যেটা হচ্ছে যে অনেকগুলো মিটিং আমরা করছি, এফবি এর সাথে মিটিং করছি, তারপরে অন্যান্য ইন্টারন্যাশনাল যেগুলো ইনস্টিটিউশন আছে যারা স্টোলেন মানি রিকভারি নিয়ে কাজ করে তাদের সাথে এটা টাকাটা তো নেওয়াটা তো ইজি। হ্যাঁ, আপনি টাকা নিয়ে চলে গেল, হ্যাঁ, এটার জন্য একটা পুরো ইনফ্রাস্ট্রাকচার, কিন্তু এটা আনাটা অনেক সেক্ষেত্রে অনেক লিগাল সাইডটা দেখতে হয়, টাকাটাকে আগে ট্রেস করতে হয় কোথায় যে এটা চলে গেছে। তো এই পুরো জিনিসটাকে ট্রেস করা, এটার জন্য স্পেশালাইজ গ্লোবাল ইনস্টিটিউশন আছেন, তাদের সাথে আমরা বসছি, কথা বলছি এবং তাদের পরামর্শ নিচ্ছি যে কিভাবে এই টাকাগুলো ফেরত আনা যায়। না না, আইনি না, এটা জাস্ট আমাদের সাথে তাদের বৈঠকগুলো হচ্ছে। এই আমি ইব্রাহিম খলিল, আমি দলিল সংগ্রামে কাজ করি।
আমি একটু টাকা আনার ব্যাপারটা নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। সেটা হলো যে পূর্ব বিশ্লেষক বলছেন যে টাকা পাচারের যে কৌশলটা এত নিখুঁত ছিল যে তারা প্রতি সপ্তাহে সপ্তাহে ব্রিফকেস ভরে ভরে ডলার পাচার করেছে এবং এটা প্রমাণ করাটা সো টাফ হবে। আর এক্ষেত্রে যেখানে বিনিয়োগ করেছেন সেখানকার দেশেরও স্বার্থের ব্যাপার আছে। এখানে আপনারা কি মনে করছেন কতটুকু সহজ হবে এটাকে বোঝা যাবে? টাকা আসলে কতটা ব্রিফ কেসে নেওয়া যায় আমার এটা নিয়ে ডাউট আছে, বা এক্সপার্টরাও এটা নিয়ে যথেষ্ট ডাউট। এটা পুরোটা হয় কি, এটা নেয় না অনেক ওয়েতে এটা নেয়। একটা আপনি জানেন যে আন্ডার ইনভয়েসিং, ওভার ইনভয়েসিং, এটা খুব বড় একটা টুল। হ্যাঁ, আপনি যেই প্রোডাক্টটা ইম্পোর্ট করছেন সেই ইম্পোর্টের যে দামটা সেটা বেশি দেখালেন, বা যেই প্রোডাক্টটা এক্সপোর্ট করছেন সেটার দাম যা আপনি তার চেয়ে কম দেখালেন। তো এইভাবে করে প্রচুর, এটার একটা চিত্র আপনারা পাবেন, টাকাটা আসলে কিভাবে নিয়েছে এবং কোন মেথডে এই টাকাটা বাইরে চলে গেছে, এটার একটা সুস্পষ্ট একটা ন্যারেটিভ থাকবে সেখানে। আমি তান্ত্রিক সমিতিতে কাজ করি। এই ইন্ডাস্ট্রিয়াল স্কেলের চুরিটার জন্য তো আমাদের সাধারণ মানুষের যে ক্রয় ক্ষমতা সেটার উপর একটা প্রভাব পড়েছে, মূল্যস্ফীতি যেটাই বলি না কেন। এই বিষয়টাকে কিভাবে সমাধান করা যায়, এই জিনিসটা দ্রব্যমূল্য থেকে শুরু করে ক্রয় ক্ষমতা কিভাবে বাড়ানো যায় সেটা নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা? আজকে সেটা নিয়ে আলোচনা হয়নি, বাট আমাদের এফার্ট তো আছে যে দ্রব্যমূল্য কিভাবে সাধারণ মানুষের ক্রয় সাধ্যে নিয়ে আসা যায় সেটা নিয়ে আমাদের সিরিজ আকারে মিটিং হচ্ছে। আমাদের কমার্স মিনিস্টার, আপনি জানেন, উনি শপথ নেওয়ার পরের থেকে উনি প্রতিটা মানে একটা ঘন্টাও উনি নষ্ট করছেন না এটা নিয়ে। উনি সবার সাথে, প্রত্যেকটা স্টেক হোল্ডারের সাথে কথা বলছেন আমাদের পুরো, এবং সেই অনুযায়ী আমরা অনেকগুলো সিরিজ আকারে মুভ নিয়েছি। আপনারা জানেন যে সরবরাহ কীভাবে বাড়ানো, সাপ্লাই চেন ডিসরাপশনটা আমরা দেখছি যে এটাকে কিভাবে দূর করা যায়, কিছু কিছু জায়গায় সিন্ডিকেটের এগেনস্টে কিভাবে অপারেশন করা যায়, প্লাস হচ্ছে আপনারা জানেন যে ডিউটি স্ট্রাকচারটা কতটা ডিউটি কমানো যায় ইম্পোর্টের ক্ষেত্রে, যাতে পণ্য আনলে এটার দামটা একটু কমে আসে, সেগুলো তো আছে। প্লাস কিছু কিছু পণ্য আমাদের এখানে শর্টফলের আশঙ্কায় আমরা অলরেডি, আপনারা জানেন, প্রায় 20 কোটির মতো ডিম আমরা আমদানির ইম্পোর্ট আমদানির আমরা অ্যালাউ করেছি আর কি। এইটা কোনো বিন্দুমাত্র এটা ইম্প্যাক্ট করবে না। এটা আপনি ভাববেন না, আপনারা জানেন যে স্বৈরাচার তার জাস্ট 6 মাস আগেও, কয়েক মাস আগেও তারা 60,000 কোটি টাকা প্রিন্ট করেছিল। হ্যাঁ, তো আমি আমাদের সেন্ট্রাল ব্যাংকের গভর্নর আমাকে বলেছেন ওই পুরো 60,000 কোটি টাকার প্রিন্টিংয়ের মূল উদ্দেশ্য ছিল এস আলমকে টাকা পাচারে হেল্প করা। তা আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে যে টাকাটা 22,500 কোটি টাকা হয়েছে, এটা কিছু ব্যাংককে সাপোর্ট দেওয়ার জন্য, কিন্তু এটা একটা হচ্ছে যে আপনার একটা চৌবাচ্চার পানির মতো টাকাটা। হ্যাঁ, একদিক দিয়ে পানি আসছে টাকাটা, আর একদিক দিয়ে ওইটা বেরিয়ে যাচ্ছে, ফলে পানিতে টাকা যেটা আছে মার্কেটে সেটা কিন্তু সমান থাকছে, মানে পানি কিন্তু একই থাকছে। তো সেই জন্য আমরা মনে করছি না যে এটা হবে। এইটা টেকনিক্যালি এটা আসলে কোনো এক্সট্রা মানির সাপ্লাই এখানে করবে না, এটা ওই বিধি মেনেই এই কাজটা করা হয়েছে। তো আপনি ওইটার সাথে এটার মানে খুবই গুণগত ডিফারেন্স আছে। ওইটা পুরোটাই ছিল এস আলমকে সাপোর্ট দেওয়া, আর এইটা হলো বাংলাদেশের যে ব্যাংকগুলো যারা উইক ব্যাংক তাকে সাপোর্ট দেওয়া। কিন্তু এইটার সাথে মুদ্রাস্ফীতিতে এটা যে হিট করবে না, মার্কেটে হিট করবে না, অবশ্যই থাকবে। আপনি দেখবেন, আপনারা এটা 400 পাতার বড় একটা, আমরা আশা করছি যে এটা নিয়ে প্রচুর ডিসকাস হবে, ডিবেট হবে সবাই এটা, এবং আরও অনেক চিত্র হয়তোবা ওনারা তো মাত্র 3 মাস পেলেন, 3 মাসে হয়তোবা অনেক মানে হয়তোবা সারফেসটা আমরা দেখতে পেয়েছি। হ্যাঁ, তো এটা আরও সামনে দেখবেন। আপনি যদি পতিত স্বৈরাচার যদি না বলতেন তার পিয়ন 400 কোটি টাকা বানিয়েছে, আমরা জানতাম। তো সেই বিষয়গুলো আপনারা দেখবেন। এটা আমরা জানি যে, আমরা আশা করছি এটা খুবই কম্প্রিহেন্সিভ একটা রিপোর্ট হবে এবং সব কিছুতেই পরেই এটার একটা আলোকপাত থাকবে।